বীর শহীদদের প্রতি এগিয়ে দেন ভালোবাসার শ্রদ্ধার্ঘ। ভাষার জন্য রক্ত ঝরার এই দিনে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের এ নীরবতা ভাষা শহীদদের অম্লান অবদানের কথাই স্মরণ করিয়ে দেয় বারবার। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। একইভাবে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াও বিএনপি নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, ঢাকার মেয়র, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক মিশনগুলোর প্রতিনিধি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। সময় বাড়ার সাথে সাথে নানা মত ও পথের মানুষের এই জনস্রোত বাড়তে থাকে স্মৃতির বেদিমুখী। ভাষার চেতনা নিয়ে ২১ আজ শুধু দেশেই নয়, সারা বিশ্বে পেয়েছে সার্বজনীন স্বীকৃতি। তবে যে ভাষার জন্য ২১-এর জন্ম, সেই বাংলাকে আজও আমরা মেলে ধরতে পারিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে। তাই এখন বাংলা ভাষাকে সার্বজনীনভাবে তুলে ধরাই হবে শহীদদের প্রতি যথার্থ সম্মান। আহমেদ বিপুল, এনজিবি নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। অলিগলি রাজপথ হয়ে আজ সব পথ যেন মিশেছে শহীদ মিনারে গিয়ে। হৃদয় নিংড়ানো শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিমূল। ভাষার জন্য জীবন দেওয়া বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতি, ধর্ম আর সব বর্ণের মানুষ আজ এক কাতারে এসে দাঁড়িয়েছে স্মৃতির মিনারে। উজ্জ্বল আহমেদ, মঞ্জুরুল করিম এবং রোকনউদ্দিন তুলে ধরছেন এই ২১শে ফেব্রুয়ারির শহীদ মিনারের চিত্র। একুশ দিয়েছে বাংলাদেশের মানুষকে মাথা নত না করার গৌরব। ২১-এর প্রথম প্রহরে মানুষের এই শ্রদ্ধা মিছিল ইতিহাসের পথ ধরে চলে যায় যেন সেই ৫২-তে। ১৯৫২ সালের সেদিন ২১শে ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মিছিল বের হয়েছিল ১৪৪ ধারা ভাঙতে। আর এই মিছিল চলে জীবন দিয়ে মায়ের ভাষায় প্রাণ ভরে কথা বলার স্বাধীনতা এনে দেওয়া সেই বীরদের শ্রদ্ধা জানিয়ে সেই চেতনায় উদ্দীপ্ত হতে। তৎকালীন পাকিস্তানের ৬,৯০,০০,০০০ মানুষের মধ্যে পূর্ব পাকিস্তানের ৪ কোটি মানুষই বাংলা ভাষায় কথা বলতেন। এত বড় সংখ্যাগরিষ্ঠতার পরও ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। নিজের মায়ের ভাষার প্রতি এত বড় অবমাননা সেদিন মেনে নিতে পারেনি এদেশের দামাল ছেলেরা। তাই ১৯৫২-র ২১শে ফেব্রুয়ারি বন্দুকের সামনে নিজের বুক পেতে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক আর জব্বাররা। ভাষা শহীদদের প্রতি মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসার রঙে ফুল হয়েছে লাল হলুদ। ২১-এর অনুপ্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবেশ করেছে শিরায়, ধমনীতে। এখন সবাই যেন সালাম, বরকত, রফিক আর জব্বার। আরেকটি ২১-এর ভোর হলো। এই ৫৯ বছরে সালাম, বরকত, রফিক আর জব্বারদের রক্তের বিনিময়ে অর্জিত রাষ্ট্রভাষা সীমানা পেরিয়ে গেছে। ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে ২১শে ফেব্রুয়ারিকে। আর ২০০০ সাল থেকে জাতিসংঘের সদস্য দেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ২১শে ফেব্রুয়ারি। আমি আমার প্রজন্মকে আমার বলে যাব যে তারাও যেন আমাদের এই রক্তের বিনিময়ে যে দেশ, এটা তাদের মর্যাদা রক্ষা করে। ভাষা সৈনিক রওশনারা বাচ্চুদের অর্জিত গৌরবের অংশ হতেই হয়তো রাত দুপুরে শহীদ মিনারে ছুটে এসেছিলেন নেপালের মানব কুমার এবং নেদারল্যান্ডসের মার্টি হেলেমা। এমনকি পাকিস্তান থেকেও এসেছিলেন নুমান নামের একজন। I salute your struggle and from behalf of people of Nepal. I will express my solidarity also and a message of peace and love
from the civil society, from the human rights defenders of Pakistan. A beautiful expression of identity, of pride in where you're from. এভাবেই 59 বছর ধরে উদ্দীপ্ত তারুণ্য আর দীপ্ত চেতনার পথে হাঁটছে 21শে ফেব্রুয়ারি। মিশে গেছে এদেশের প্রতিটি মানুষের আবেগ, অনুভূতি আর শিহরণের সাথে, ছুঁয়েছে বিশ্ববাসীকেও। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন, সিটি মেয়র এম মঞ্জুর আলম এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। কক্সবাজার স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাণিজ্য মন্ত্রী ফারুক খান। পরে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। খুলনায় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সহ সর্বস্তরের মানুষ। বরিশাল শহীদ মিনারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সিটি মেয়র শওকত হোসেন হিরণ, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন সহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাজশাহীর ভুবন মোহন পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ সহ সর্বস্তরের মানুষ। এছাড়া রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। এদিকে বাঘা উপজেলায় ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে আহত হয়েছে একজন। সিলেট শহীদ মিনারে সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী, সিটি মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান এবং আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত হয় 4 জন। রংপুর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের জনগণ। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য ডক্টর শরীফ এনামুল কবির এবং শিক্ষক কর্মচারীরা। এদিকে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। এছাড়া ধামরাইতেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে অমর একুশে। এদিকে নারায়ণগঞ্জের চাষারায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য নাসিম ওসমান, জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। এছাড়া মানিকগঞ্জ ও গাজীপুরে পালিত হয়েছে শহীদ দিবস। তাহমিনা তাসির, এনটিভি নিউজ ডেস্ক। ক্রিকেট বিশ্বকাপ দেখতে আসা হাজারো পর্যটকের উপচে পড়া ভিড়ে তারকা হোটেলগুলোর ব্যবসা এখন জমজমাট। ফেব্রুয়ারি মাসে হোটেল ব্যবসায় 20 থেকে 25% প্রবৃদ্ধি হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। তবে বিশ্বকাপকে ঘিরে হোটেল ও পর্যটন শিল্পে যে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছিল তা অবশ্য পুরোপুরি কাজে লাগাতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলে মনে করেন পর্যটন বিশেষজ্ঞরা। মারুফ রানের রিপোর্ট। ক্রিকেট উন্মাদনায় রাজধানী ঢাকা ছুটছে ঝলমলে বর্ণিল আলোয়। এই ছোটাছুটি গতি এনেছে সবার প্রাণী। হাজারো পর্যটকের ভিড়ে এখন রমরমা ব্যবসা করছে হোটেলগুলো। প্রত্যাশার চেয়েও ভালো ব্যবসা হচ্ছে বলে জানালেন হোটেল ব্যবসায়ীরা। ধরা যাক প্রথম সারির হোটেল ওয়েস্টিনের কথা। বিশ্বকাপের কারণে ফেব্রুয়ারিতে হোটেলটির আয় ধরা হয়েছিল 1.25 কোটি টাকা। তবে মাস শেষ না হতেই আয় ছাড়িয়ে গেছে 1.5 কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে 23%। আর শেরাটন, সোনারগাঁ সহ অন্যান্য তারকা হোটেলেরও একই চিত্র। হোটেল ব্যবসায় এরকম সুবাতাস আরো কয়েক মাস ধরেই চলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 1.5 কোটি টাকা রুম এবং ফুড বিজনেস বাবদ এটা আমরা একটা বাজেট করেছি, বাট আমার মনে হচ্ছে যে এটা এর চেয়ে বেশি হবে। আমরা কিন্তু অনেকগুলো ট্যুরিস্ট কোম্পানি থেকে এখানে রিকোয়েস্ট পাচ্ছি, আমরা তাদেরকে অনেক কারণে অ্যাকোমোডেট করতে পারছি না। তবে আমি মনে করি যে এখানে গভর্নমেন্টের কিছু করার ছিল। বিশ্বকাপ চলাকালীন সময় আমরা ম্যাক্সিমাম ডেজগুলোতে 100% অকুপাইড। এছাড়াও আমরা আমাদের থ্রুআউট দিস কোয়ার্টার, আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমরা প্রায় 90% অকুপেন্সি এনজয় করছি, যেটা একটা হোটেলের জন্য খুবই আশাব্যঞ্জক। ক্রিকেট বিশ্বকাপের মতো এত বড় আয়োজনে বিশ্ববাসীর কাছে দেশকে তুলে ধরার সুযোগ হাতছাড়া করতে চায় না কেউই। আর এ লক্ষ্যে সরকার সৌন্দর্যবর্ধন ও ব্র্যান্ডিং এ খরচ করেছে প্রায় 8.5 কোটি টাকা। তবে ক্রিকেট বিশ্বকাপ এবং পর্যটনের মধ্যে ঠিক ঐকতান খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। আমাদের এখানে হচ্ছে কি স্পোর্টসটা, এটার উপরে আমরা খুব জোর দিয়েছি, আমরা কিন্তু এর সাথে ট্যুরিজমের উপর জোর দিতে পারলাম না ওরকম ভাবে। এটাই বলছে আমাদের ব্যর্থতা, এটাই বলছে সিনক্রোনাইজেশনটা ঠিক মতো হয়নি। বিভিন্ন জায়গায় আমাদের প্রমোশন করা উচিত ছিল আমাদেরকে,
বিভিন্ন জায়গায় আমাদের জানানো উচিত ছিল। আমাদের ভবিষ্যতে কিন্তু ট্যুরিজম দিয়ে বাংলাদেশ চলবে। আমি এ ব্যাপারে অত্যন্ত আশাবাদী এবং আর কিছু না হোক আমি বলবো এটাই আমাদের অ্যাচিভমেন্ট যে ওয়ার্ল্ড কাপে আমাদের কিন্তু একটা ইমেজ সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে এবার ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে বিদেশি পর্যটক আসবে প্রায় 15,000। আর এই সুযোগে দেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারলে দেশের পর্যটন অন্যতম শিল্পে পরিণত হবে, এমনটাই আশা বিশেষজ্ঞদের। মারুফ রানী, এনটিভি নিউজ, ঢাকা। প্রিয় প্রাঙ্গণ, বিশ্বকাপ প্রসঙ্গ। গত দশকটা পুরোটা জুড়েই রাজত্ব করেছে অস্ট্রেলিয়া। বিশ্বসেরার মুকুট সেই 1999 থেকে নিজেদের ঘরেই রেখে দিয়েছে তারা। এর মাঝে দল হিসেবে টানা তৃতীয় শিরোপা যেমন তুলেছে, একইভাবে অধিনায়ক রিকি পন্টিং দাঁড়িয়ে আছেন প্রথম অধিনায়ক হিসেবে হ্যাট্রিক বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে। নিজেদের পঞ্চম বিশ্বকাপ জেতার লড়াইয়ের শুরুতে আজ ভারতের আহমেদাবাদে দুপুর 3টায় তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আরো জানাচ্ছেন বর্ষণ কবির। দিন বদলালেও নাকি থেকে যায় অতীতের গৌরব। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আগের দিনগুলোতে যে সাফল্য তা শুধু গৌরবের খাতায় ব্র্যাকেটবন্দি করলেই যেন যথেষ্ট নয়। আসলে তারা শেষ হেরেছিল 99 বিশ্বকাপে পাকিস্তানের কাছে। তারপর 22 ম্যাচে তাদের কেউ হারাতে পারেনি। অ্যালান বোর্ডার থেকে স্টিভ হওয়া হয়ে এখন রিকি পন্টিং এর শেষ সময়ে এসেও অস্ট্রেলিয়া তাই এই বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার। সেটা অতীতের জন্য তো বটেই, তার চেয়ে বড় কথা বিশ্বকাপ আসলেই দলটা কেমন যেন বদলে যায়। সম্প্রতি নিজের মাটিতে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে 6-1 হারিয়ে এলেও বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপের 2 প্রস্তুতি ম্যাচে জুটেছে পরাজয়। এই জায়গাতেই সংশয়বাদী হয়ে উঠেছেন অনেকে। এবার অস্ট্রেলিয়া পারবে তো? জিম্বাবুয়ের বিপক্ষে সোমবার মাঠে নামার আগে সব অঙ্ককে ভুল প্রমাণ করার দায়িত্ব নিতেই হচ্ছে পন্টিংদের। ওয়াটসন, হার্ডিন, ক্লার্ক, পন্টিংদের কাছে এবারের বিশ্বকাপ মাইল ফলক করে রাখার। অধিনায়ক হিসেবে পন্টিং যেমন দাঁড়িয়ে আছেন হ্যাট্রিক বিশ্বকাপ জেতার দিকে, একইভাবে বিশ্ব চ্যাম্পিয়নরা সব পরিস্থিতিতে খেলতে পারে এটাও প্রমাণ করতে হবে এবার। তাদের মূল ভরসা ব্রেটলি, টেইট জনসনদের মতো গড়া পেস আক্রমণ নিয়ে। বিশ্ব চ্যাম্পিয়নদের তুলনায় অনেক পিছিয়ে মাঠে নামতে হচ্ছে জিম্বাবুয়েকে। র্যাঙ্কিং এর তুলনায় তো বটেই, সামর্থ্যের বিচারে দু দলের পার্থক্য অনেক। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে 27 ম্যাচে তারা জিতেছে মাত্র একবার, বাকি 25টিতেই হার। আর যে ম্যাচটি তারা জিতেছে তাও 1983 সালে বিশ্বকাপে। সেটাকে অনুপ্রেরণা হিসেবে নিলেও চিগুম্বুরাদের সামনে কাজটা কঠিনই। আর উপমহাদেশের মাটিতে তাদের স্পিন ভিত্তিত প্রতিপক্ষের জন্য বড় সুবিধা। তার উপর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারের যন্ত্রণাটা এই ম্যাচে পুরানোর কথা জিম্বাবুয়েকে। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। সকাল থেকেই প্রাণবন্ত 21-এর বইমেলা প্রাঙ্গণ। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বইপ্রেমী পাঠকেরা জড়ো হচ্ছেন বইমেলায়। পছন্দের বই কিনতে ঘুরছেন স্টল থেকে স্টলে। মেলায় দুপুর 1টা পর্যন্ত বই প্রকাশের সংখ্যা 150। অন্য যে কোনো বয়সের পাঠকের চেয়ে এদিন শিশু কিশোরদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রকাশকরা আশা করছেন বেলা বাড়ার সাথে সাথে পাঠকের সংখ্যা যেমন বাড়বে তেমনি বাড়বে বই বিক্রিও। 1 মাসের মধ্যে কক্সবাজারের লবণের ন্যায্য মূল্য নির্ধারণ সহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। একই সাথে লবণ চাষীদের স্বল্প সুদে ঋণ দেওয়ার কথাও জানান তিনি। দুপুরে কক্সবাজারের ইসলামপুরে লবণ চাষী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিশিষ্টজনেরা। মন্ত্রী বলেন, কেউ ভোজ্য লবণ আমদানি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখব যেন ইনশাআল্লাহ লবণ চাষী ভাইরা কৃষি পণ্য হিসাবে পরিচয়পত্র দেওয়া, যেভাবে তারা ঋণ পাওয়ার যোগ্য সেভাবে যাতে ঋণ ইতিমধ্যে পাচ্ছে, এটা যাতে আরো সহজ হয়, তাদের মধ্যে আইডেন্টি কার্ড বা এগুলি দেওয়ার মাধ্যমে যাতে এটা আরো সহজে তার ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা সিলেট মহাসড়কে সিলেটের বালাগঞ্জের কুড়ুয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 5 জন। পুলিশ জানায়, দুপুরে কুড়ুয়া এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক সহ 5 আরোহী মারা যায়। এই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা সিলেট মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুপুরে বাগেরহাট খুলনা মহাসড়কে নওয়াপাড়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে মারা গেছে 3 জন এবং আহত হয়েছে 40 জন।
লিবিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির ছেলে সেইফ আল ইসলাম গাদ্দাফি। সেই সাথে বিক্ষোভ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকাকে ভুল বলে স্বীকার করলেন তিনি। এদিকে পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানীতেও। এই পরিস্থিতিতে আজ বিশেষ বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত ফাহমিদা মাহবুবের ডেস্ক রিপোর্টে। সোমবার ভোররাতে টেলিভিশনে প্রচারিত এক দীর্ঘ ভাষণে বিক্ষোভকারীদের সমালোচনার পাশাপাশি উল্লেখযোগ্য রাজনৈতিক সংস্কার ও গণতন্ত্রের প্রতিশ্রুতি দেন গাদ্দাফি পুত্র সেইফ। দেশটির আইন প্রণয়নকারী পরিষদ এ বিষয়ে আজ বৈঠকে বসছে বলেও জানান তিনি। বিক্ষোভকারীদের উপর সেনাবাহিনীর হামলার সাফাই গিয়ে সেইফ বলেন, গণবিক্ষোভ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পর্যাপ্ত প্রশিক্ষণ নেই বলেই তারা বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছে। এছাড়া বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়িয়ে বলার জন্য বিদেশি গণমাধ্যমকে দায়ী করেন তিনি। সেই সাথে এই বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির মদত রয়েছে বলেও উল্লেখ করেন সেইফ। এর আগে রোববার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট গাদ্দাফির শনিবারের বেশ কিছু কর্মসূচি প্রচার করা হয়। এতে সমর্থকদের সাথে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় তাকে। এদিকে সেইফ গাদ্দাফির ভাষণের কিছুক্ষণ আগে রাজধানী ত্রিপোলিতে সরকার বিরোধী বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। এ সময় গাদ্দাফির সমর্থকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। বিক্ষোভকারীদের সরাতে কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে পুলিশ। এই সহিংসতার জন্য বিরোধী দল ও ইসলামপন্থী দলগুলোকে দোষারোপ করে সেইফ বলেন, দেশের বিভক্তির জন্য তারা দায়ী। অন্যদিকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে ষষ্ঠ দিনের মতো চলছে সরকার বিরোধী বিক্ষোভ। এরই মধ্যে শহরের বেশ কটি সামরিক কেন্দ্র লুট ও দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা। টেলিভিশন ভাষণে তা স্বীকার করেছেন স্বয়ং গাদ্দাফি পুত্র সেইফ। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে সেখানে গত 5 দিনের সহিংসতায় নিহতের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসতে গাদ্দাফির প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন। এছাড়া দেশটির চলমান পরিস্থিতি নিয়ে সোমবার বিশেষ বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। ফাহমিদা মাহবুব, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে সরকার বিরোধী বিক্ষোভ চলছে বাহরাইন এবং ইয়েমেনেও। বাহরাইনে সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত নিহত হয়েছে 7 জন। রাজধানী মানামার রাস্তায় সরকারের পতনের দাবিতে অস্থায়ী তাঁবুতে অবস্থান করছেন হাজার হাজার বিক্ষোভকারী। ইয়েমেনের রাজধানী সানায় সালেহ সরকারের পতনের দাবিতে রোববার বিক্ষোভ করে কমপক্ষে 3000 ইয়েমেনি ছাত্র। 2008 সালে মুম্বাইয়ের হোটেল তাজে হামলাকারী মোহাম্মদ আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ড বহাল রেখেছে দেশটির হাইকোর্ট। আজ রায় দেওয়ার সময় তার আপিল আবেদন নাকচ করে দিয়ে বিচারক বলেন, কাসাব ভারতের বিরুদ্ধে যুদ্ধ, বহু খুন ও ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। এর আগে গত মে মাসে দেশটির নিম্ন আদালত কাসাবের মৃত্যুদণ্ডাদেশ দেয়। ইসলামী ব্যাংক খেলার খবর, এবার ফুটবল। অ্যাথলেটিকো বিলাবাওকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় নিজেদের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল বার্সেলোনা। রাতে তারা 2-1 গোলে হারিয়েছে অ্যাথলেটিকো বিলাবাওকে। এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে 5 পয়েন্টে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে 4 মিনিটের মাথায় জার্ভি ও দানি আলভেসের পা হয়ে আসা বলে ডেভিড ভিয়ার নেয়ার শটে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে এরপর 2 দলই গোলের সম্ভাবনা তৈরি করেও কাজে লাগাতে পারেনি। 50 মিনিটে অ্যান্ডনি ইরোলার পেনাল্টি শটে সমতায় ফেরে বিলাবাও। তবে 78 মিনিটে সময় দুরন্ত ফর্মে থাকা মেসি লিগে তার 25তম গোল করলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এই জয়ে 24 ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়ালো 65। সমান সংখ্যক ম্যাচে রিয়ালের পয়েন্ট 60। খবর শেষ করছি, যাবার আগে একেএস টিম টিবার শিরোনামগুলো আরেকবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা নিবেদন। সব পথ যেন এক হয়ে মিশেছে স্মৃতি মিনারে। ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। বিশ্বকাপ উপলক্ষে হোটেলগুলোর জমজমাট ব্যবসা, বিশেষজ্ঞদের অভিমত পর্যটন শিল্পের সম্ভাবনা কাজে লাগানো যায়নি। এই ছিল আজকে দুপুরের খবরে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকবার জন্য।